আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ হলো 15 ফেব্রুয়ারি, 2 ফাল্গুন, রবিবার। আজকের সকালের বরাক উপত্যকা তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো: 10 বছরে বুনিয়াদ, আগামী 5 বছরে নতুন দিগন্তে পৌঁছবে আসাম, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। সরকার হলে প্লেন নামবে ব্রহ্মপুত্রে, 2 লক্ষ চাকরি, 5 লক্ষ বিঘা জমিতে উচ্ছেদ। ধর্মনগর শিলচর ট্রেন পরিষেবা নিয়মিত না হওয়ায় দুর্ভোগ নিত্যযাত্রীদের। দাইয়ান বিধায়ক পুত্র না তৃতীয় কেউ? দক্ষিণ করিমগঞ্জে কে হচ্ছেন অগপ প্রার্থী, জল্পনা তুঙ্গে। কংগ্রেসের স্থানীয় ও বহিরাগত প্রার্থী নিয়ে কর্মী মহলে জোর চর্চা। প্রায় 40,000 হিন্দু ভোট বড় ফ্যাক্টর। পুকুর কাণ্ডে 7 দিনের মধ্যে শুনানির ঘোষণা লালা পৌরসভার। দলিল হাতে মালিকানা দাবি নাথ পরিবারের, উস্কানির অভিযোগ। জাপানিজ এনকেফেলাইটিসের রিস্ক জোনে শ্রীভূমি, টিকা গ্রহণের সার্টিফিকেট না দিলে বেতন পেতে সমস্যা হবে সরকারি কর্মীদের। অবসরের পর 20 বছর বই লেখায় নিষেধাজ্ঞা আনার ভাবনায় কেন্দ্র। নারাবানে বিতর্কে নড়ে চড়ে বসেছে মোদী সরকার। এবং সর্বশেষ খবরটি হলো, বিতর্ক এড়াতে কাছাড়ের 42 প্রত্যাশীর নাম এপিসিসিতে পাঠাচ্ছে জেলা কংগ্রেস। দলের গাইডলাইনে ব্লক স্তরে 5 জন করে নাম পাঠানোর প্রস্তাব। এবারে শুনুন বিস্তারিত খবর। আসামে ফের বিজেপির সরকার হলে 2 লক্ষ সরকারি চাকরির প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে 5 লক্ষ বিঘা জমি বেদখল মুক্ত করা, আত্মনির্ভর আসাম অভিযানে 10 লক্ষ বেকারকে কর্মসংস্থানের জন্য 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার। মুখ্যমন্ত্রীর দাবি, গত 10 বছরে বুনিয়াদ তৈরি করা হয়েছে, আগামী 5 বছরে আসামকে নতুন দিগন্তে নিয়ে যাব আমরা। ভারতীয় পাসপোর্ট ছেড়ে ব্রিটিশ পাসপোর্ট নেওয়ার পরিবেশ আর থাকবে না। শনিবার প্রধানমন্ত্রীর উপস্থিতিতে খানাপাড়ার ময়দানে আয়োজিত বিজেপির বুথ বিজয় সংকল্প সমারোহের মঞ্চে মুখ্যমন্ত্রী বলেন, 31,486 বুথ থেকে কর্মকর্তারা এসেছেন। রেকর্ড ভোটে জয়ী হওয়ার সংকল্প নিতে হবে আমাদের, কারণ মোদির কাছে যা চেয়েছি সব দিয়েছেন আসামকে। যোরহাট ডিব্রুগড় সংযোগী জাতীয় সড়কের শোচনীয় অবস্থার কথা বলেছি। মোদি মরান অবধি এমন হাইওয়ে দিয়েছেন আমাদের, যেখানে প্লেন নামতে পারে। শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আসামের নুমলিগড় থেকে গহপুর অবধি ব্রহ্মপুত্রের নিচে টানেল নির্মাণের জন্য 18,000 কোটি টাকা মঞ্জুর করার কথাও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বগিবিল সেতু, কাজিরাঙ্গার এলিভেটেড করিডোর, গুয়াহাটি উত্তর গুয়াহাটি সেতু, নারেঙ্গি কুরুয়া সেতুর উপর এখন ব্রহ্মপুত্রের নিচে গহপুর নুমলিগড় অবধি টানেল অসমীয়া জনগণ জীবনে কল্পনাও করতে পারেননি। আসামকে অভাবনীয় উপহার দিয়েছেন মোদি। রাজ্যে ফের বিজেপি ক্ষমতায় এলে 2 লক্ষ সরকারি চাকরি সহ বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে তুপ দাগেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈর সন্তানের ব্রিটিশ নাগরিকত্ব নিয়েও। মুখ্যমন্ত্রীর কথায়, আসামকে বিকাশের নতুন দিগন্তে নিয়ে যাব আমরা, কারণ আসাম আমাদের মাতৃভূমি, ভারত জন্মভূমি। আমাদের ছেলে মেয়েদের এখানেই বড় হতে হবে। ব্রিটিশ পাসপোর্ট নেওয়ার শক্তি নেই আমাদের ছেলে মেয়েদের। তাই আসামে স্কুল, কলেজ, মেডিকেল কলেজ, ব্রহ্মপুত্রের উপর সেতু নির্মাণ করতে হবে। পরবর্তী খবরটি হলো, দীর্ঘদিন থেকে ধর্মনগর শিলচর শিলচর ধর্মনগর যাত্রীবাহী ট্রেন চলাচল নিয়মিত না করায় ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে বৃহত্তর বরাক উপত্যকার অসংখ্য যাত্রীদের। অথচ এ ব্যাপারে একদিকে যেমন নীরব স্থানীয় বিভিন্ন সংগঠন, তেমনি জনগণের ন্যায্য দাবি আদায়ের ক্ষেত্রে মুখে কুলুপ এঁটে বসে আছে শাসক বিরোধী উভয় গোষ্ঠী। এমনটাই অভিযোগ উপত্যকার হাজার হাজার রেল যাত্রীদের। তাদের অভিযোগ, ভয়াবহ করোনাকালে উত্তর পূর্ব রেল কর্তৃপক্ষ 05677 শিলচর ধর্মনগর ও 05678 ধর্মনগর শিলচর যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করে দেয়। পরবর্তীতে চলতি বছরের ট্রেনগুলো সপ্তাহে 2টি দিন চালিয়ে যাচ্ছে রেল বিভাগ, আর এতে ব্যাপক দুর্ভোগের শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। তাদের অভিযোগ, ত্রিপুরার ধর্মনগর থেকে বরাক উপত্যকার শিলচর অবধি চলা এই ট্রেন যাতায়াতে বিভিন্ন ছোট বড় স্টেশন থেকে নিয়মিত রেল টিকিট বিক্রি থেকে মাসে কোটি কোটি টাকা আয় হতো উত্তর পূর্ব রেলের।
কিন্তু বর্তমানে এই ট্রেনের সময়সীমা পরিবর্তন হওয়ায় সরকার প্রতি মাসে ব্যাপক হারে রাজস্ব হারাচ্ছে। বিষয়টি নিয়ে আজ সীমান্ত জেলার প্রান্তিক শহর পাতারকান্দি রেল স্টেশন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে স্থানীয় ভুক্তভোগী একাংশ রেলযাত্রীর অভিযোগ, বিগত দিন ছাড়াও আজ অবধি পাতারকান্দি রেল স্টেশন থেকে মাসিক লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করছে উত্তর পূর্ব রেল। কিন্তু আজকের দিনেও মান্ধাতা আমলের এই রেল স্টেশনের উন্নয়নে সরকার কোনো উদ্যোগ নেয়নি। গোটা স্টেশন চত্বর অবহেলিতভাবে পড়ে রয়েছে। অভাব রয়েছে রেল কর্মীদেরও। মাসে লক্ষ লক্ষ টাকা আদায় করতে গিয়ে নিজেদের সুরক্ষা নিয়েও প্রশ্নচিহ্নের মুখে স্টেশনের কর্মীরা, কেননা আজও এই স্টেশনে নেই কোনো রেল পুলিশ। এদিকে বারবার স্থানীয়দের পক্ষ থেকে ধর্মনগর শিলচর, শিলচর ধর্মনগর যাত্রীবাহী ট্রেন ফের নিয়মিত চলাচলের দাবি উঠলেও এ ব্যাপারে কোনো কর্ণপাত করছে না রেল বিভাগ। ফলে বিষয়টি নিয়ে ক্রমাগত ধোঁয়াশার সৃষ্টি হচ্ছে। পরবর্তী খবরটি হলো, দাইয়ান বিধায়ক পুত্র না তৃতীয় কেউ, দক্ষিণে কে হচ্ছেন অগপ প্রার্থী, জল্পনা তুঙ্গে। অগপর হেভিওয়েট প্রার্থী যুবনেতা দাইয়ান হোসেন না বিধায়ক সিদ্দিক আহমেদের পুত্র ডক্টর তৌসিফ রসুল দক্ষিণ করিমগঞ্জে অগপ প্রার্থী হচ্ছেন, না তৃতীয় কাউকে দেখা যাবে আসল লড়াইয়ে, এ নিয়ে চলছে জোর চর্চা। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোটা রাজ্যের সঙ্গে দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রেও রাজনৈতিক উত্তাপ ক্রমশ বেড়ে চলেছে। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 124 নং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটি বেশ আকর্ষণের বড় কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে, কেননা এই বিধানসভা কেন্দ্রটি মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত। গত লোকসভা নির্বাচনের আগেই বিধানসভা ভিত্তিক ডিলিমিটেশনে শ্রীভূমি জেলার 5টির মধ্যে একটি বিধানসভা আসন কর্তন করা হয়। পাতারকান্দি, রাতাবাড়ি, বদরপুর ও উত্তর করিমগঞ্জ বিধানসভা আসন থেকে এক বড় অংশ ভোটার দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে জুড়ে দেওয়া হয়। জনসংখ্যার দিক দিয়ে প্রায় 2টি বিধানসভার সমসাময়িক বলে ধরে নেওয়া যায় দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রটিকে। প্রায় 27টি জিপি নিয়ে বর্তমানে এই আসনে ভোটার সংখ্যা প্রায় 2,90,000। এর মধ্যে মুসলিম ভোটার প্রায় 2.5 লক্ষ, হিন্দু ভোটার 40,000-এর উপর রয়েছে। আয়তনের দিক দিয়ে এক বিশাল সমষ্টি দক্ষিণে অন্যবারের মতো এবারের বিধানসভা নির্বাচন একটু আলাদাভাবেই ধরে নেওয়া যায়, কারণ বিধানসভার ডিলিমিটেশনে সবকিছু গুলমিলে হয়ে যাওয়ায় প্রচারের ক্ষেত্রে প্রতিটি রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা রীতিমতো হুচট খাচ্ছেন। কেননা দক্ষিণে নতুন নতুন এলাকা সংযুক্ত হয়, সেসব এলাকার পরিচিতি পেতে চরম বেকায়দায় পড়তে হচ্ছে তাদের। তবে ভোটারদের কাছে নিজ নিজ কায়দায় মাঠে প্রচার অভিযান জোর কদমে চালিয়ে যাচ্ছেন প্রতিটি রাজনৈতিক দলের একাংশ প্রার্থী প্রত্যাশী। বিশেষ করে দক্ষিণে শাসক দলের কোনো সম্ভাব্য প্রার্থীকে সরাসরি প্রচারের ময়দানে দেখা না গেলেও বিজেপির সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের জেলা সভাপতি ইকবাল হোসেনকে অনেক আগ থেকে নির্বাচনী ময়দানে প্রচার চালাতে দেখা গিয়েছে। মিত্রজোটের আসাম গণপরিষদ দলের টিকিটের অন্যতম দাবিদার দাইয়ান হোসেন এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কোমর বেঁধে মাঠে নেমেছেন। তবে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ কংগ্রেস দল থেকে বহিষ্কারের পর এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলে না ভিড়লেও বিধানসভা ভোটের আগে সম্ভবত অগপদে যোগ দেওয়ার কথা মাস কয়েক পূর্বে ঘোষণা করে প্রচারাভিযান চালিয়ে যাচ্ছেন। বিধায়ক সিদ্দিক আহমেদ শারীরিক অসুস্থতার কারণে এবারের বিধানসভা নির্বাচনে সরাসরি তিনি প্রতিদ্বন্দ্বিতায় না নেমে তার পুত্র ডক্টর তৌসিফ রসুলকে ভোটে দাঁড় করানোর বিষয়টি ইতিমধ্যে ঘোষণা করেছেন তিনি। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় আসন্ন বিধানসভার টিকিটের বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন জানিয়েছেন বিধায়ক সিদ্দিক আহমেদ। পরবর্তী খবরটি হলো, লালা শহরের 6 নম্বর ওয়ার্ডে পুকুরের জল সিঞ্চন ঘিরে উত্তেজনা ও সড়ক অবরোধের ঘটনার পর পরিস্থিতি নতুন মোড় নিয়েছে। একদিকে লালা মিউনিসিপাল বোর্ড 7 দিনের মধ্যে উভয় পক্ষকে নিয়ে শুনানির নির্দেশ দিয়েছে, অন্যদিকে নাথ পরিবার সাংবাদিক সম্মেলন করে জমির দলিল পেশ করে পুকুরটিকে তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত ব্যক্তিগত সম্পত্তি বলে দাবি করেছে। শনিবার নিজেদের বাসভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে
অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মলেন্দু নাথ, সমাজকর্মী ধ্রুবজ্যোতি নাথ, অভ্রজ্যোতি নাথ, শুভ্রজ্যোতি নাথ ও অমিতাভ নাথ প্রমুখ জানান লালা শহরের 6 নম্বর ওয়ার্ডের 125 নম্বর পাট্টার 576 নম্বর দাগমুক্ত জমিতে তাদের উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত তথ্য ক্রয় করা 16 কাঠা 500 টাক জমি রয়েছে এবং সেই জমির মধ্যে সংশ্লিষ্ট পুকুরটি অবস্থিত। তাদের অভিযোগ, নিজস্ব জমিতে প্রয়োজনে জলসেচের কাজ শুরু করতে শনিবারী বাজারের একাংশ নাগরিক প্রতিবাদ জানান। তারা পুকুরটিকে সরকারি সম্পত্তি দাবি করে লালা মিউনিসিপ্যালিটি অফিসে স্মারকপত্র জমা দেন, তবে সেই স্মারকপত্রের সঙ্গে জমির কোনো বৈধ নথিপত্র সংযুক্ত করা হয়নি। ধ্রুবজ্যোতি নাথ বলেন, পুকুরের জমির বৈধ দলিল তাদের কাছে রয়েছে। ইতিমধ্যে লালা সার্কল অফিসের পাটওয়ারি এসে নথিপত্র পরীক্ষা করে তদন্তের মাধ্যমে এটিকে তাদের ব্যক্তিগত পুকুর হিসেবে বৈধতা দিয়েছেন। তিনি আরো অভিযোগ করেন, 2 জন পুর সদস্যের উস্কানিতে একাংশ নাগরিক নথিপত্র না বুঝেই প্রতিবাদে সামিল হয়েছেন। নিজেদের রাজনৈতিক স্বার্থে নাগরিকদের ব্যবহার করা হচ্ছে দাবি করেন ধ্রুবজ্যোতি। পানীয় জলের সংকটের যুক্তি নিয়েও প্রশ্ন তুলেন নাথ পরিবার। তাদের বক্তব্য, 6 নম্বর ওয়ার্ডের কালীগোরক্ষ মন্দির সংলগ্ন এলাকায় একটি সরকারি জল সরবরাহ প্রকল্প রয়েছে। হাসপাতাল সংলগ্ন এলাকায় আরেকটি প্রকল্প, 7 নম্বর ওয়ার্ডের পূর্ণচন্দ্র সরণিতে আরো একটি জল সরবরাহ কেন্দ্র এবং কলেজ রোড এলাকায় পৃথক জল প্রকল্প চালু রয়েছে। অধিকাংশ বাড়িতে পানীয় জলের সংযোগ ও বহু বাড়িতে ডিপ টিউবওয়েলও আছে বলে দাবি করেন তারা। 4টি সরকারি জল সরবরাহ প্রকল্প ও জল জীবন মিশনের সুবিধা থাকা সত্ত্বেও যদি পানীয় জলের সংকট থাকে তবে তা সরকার তথা পৌরসভার ব্যর্থতা, মন্তব্য ধ্রুবজ্যোতি নাথের। তিনি আরো বলেন, তার ব্যক্তিগত পুকুরের কাজে কেউ বাধা দেওয়ার কথা নয়, তবু সড়ক অবরোধ করে প্রতিবাদ করা হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। পরবর্তী খবরটি হলো, জাপানিজ এনকেফেলাইটিসের রিস্ক জুনে শ্রীভূমি, টিকা গ্রহণের সার্টিফিকেট না দিলে বেতন থেকে সমস্যা হবে সরকারি কর্মীদের। জাপানিজ এনকেফেলাইটিস টিকাকরণের শিবির শ্রীভূমি জেলায় প্রতিদিন হচ্ছে। বিশেষ করে চাকরিজীবীদের ক্ষেত্রে জেলা আয়ুক্তের নির্দেশ জারির পর টিকা গ্রহণে হুড়োহুড়ি শুরু হয়েছে। জেলা আয়ুক্ত এক নির্দেশ জারি করে বলেছেন, 15 ফেব্রুয়ারির মধ্যে সব সরকারি কর্মচারীদের টিকা গ্রহণের সার্টিফিকেট ট্রেজারি অফিসে জমা করতে বলা হয়েছে, অন্যথায় বেতন পেতে সমস্যা হতে পারে। তবে খবর অনুযায়ী শ্রীভূমি জেলা জাপানিজ এনকেফেলাইটিসের রিস্ক জোনে রয়েছে, যার জন্য টিকাকরণে জোর দেওয়া হয়েছে। শনিবার করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্স প্রাঙ্গণে সফলভাবে অনুষ্ঠিত হয় টিকাকরণ কর্মসূচি। শ্রীভূমি জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় এবং কোয়ালিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে এই শিবির আয়োজন করা হয়। শিবিরটি সকাল 10টায় শুরু হয়। স্বাস্থ্য বিভাগের কর্মীদের মাধ্যমে কোয়ালিটি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে সুষ্ঠুভাবে পরিচালিত হয়। নিবন্ধন, টিকাদান এবং পর্যবেক্ষণ পর্বের জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। করিমগঞ্জ সিনিয়র সেকেন্ডারি স্কুল অফ সায়েন্সের অধ্যক্ষ রামমোহন দাস জানান, স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দা সহ 127 জনেরও বেশি ব্যক্তি সফলভাবে টিকা গ্রহণ করেছেন। এর আগে শ্রীভূমি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের কমিশনার বর্ণালী দত্তের উদ্যোগে নেতাজি পল্লী আশ্রম এবং আজাদ সাগর রোড দুর্গা মণ্ডপে সফল টিকাকরণ কার্যসূচি সম্পন্ন হয়। পরবর্তী খবর, অবসরের পর 20 বছর বই লেখায় নিষেধাজ্ঞা আনার ভাবনায় কেন্দ্র। প্রাক্তন সেনা প্রধান মনোজ মুকুন্দ নারাবানের আত্মজীবনী 4 স্টার্স অফ ডেস্টিনি প্রকাশ নিয়ে তৈরি হওয়া বিতর্কে এবার বড় পদক্ষেপের পথে কেন্দ্রের মোদী সরকার। সূত্রের খবর, শীর্ষ সেনা আধিকারিক ও আমলাদের অবসরের পর বই লেখা বা জাতীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য প্রকাশে দীর্ঘমেয়াদী বিধিনিষেধ আরোপের প্রস্তাব উঠেছে। মন্ত্রিসভার বৈঠকে 37টি এজেন্ডা থাকলেও নারাবানের বই ঘিরে বিতর্ক আলোচনায় আসে। সেখানে এক মন্ত্রী প্রস্তাব দেন, অবসরের পর অন্তত 20 বছর পর্যন্ত শীর্ষ পদাধিকারীরা যেন কোনো বই বা প্রকাশনার মাধ্যমে গোপন তথ্য প্রকাশ করতে না পারেন। খুব শীঘ্রই এ নিয়ে নির্দেশিকা জারি হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। প্রসঙ্গত, নারাবানের স্মৃতিকথায় গালওয়ান সংঘর্ষ, অগ্নিপথ প্রকল্প এবং লাদাখে চীনের সঙ্গে সংঘাতের মতো সংবেদনশীল অধ্যায় রয়েছে।
তিনি লিখেছেন 2020 সালের আগস্টে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাকে বলেছিলেন, এটা সেনার সিদ্ধান্ত, যা ঠিক মনে হয় তাই করুন। নারাবানের দাবি সরকারের সিদ্ধান্তহীনতা তাকে কঠিন দুটানায় ফেলেছিল। বিরোধীদের অভিযোগ, বইটিতে আরো এমন অধ্যায় আছে যা মোদী সরকারের জন্য অস্বস্তিকর হতে পারে। তাই প্রতিরক্ষা মন্ত্রক বইটির প্রকাশ আটকে রেখেছে, যদিও একই সময়ে অন্য 35টি বই প্রকাশের অনুমতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এ ধরনের বিতর্ক আর না হয়, সেটাই নিশ্চিত করতে চাইছে কেন্দ্র। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।